সো গাইস, হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 চলে এসেছে। আমাদেরকে অনেক ওয়েট করতে হয়েছে সিজন 2 এর জন্য, বাট ফাইনালি গাইস চলে এসেছে হাউস অফ দ্য ড্রাগন সিজন 2। সো নাও লেটস এক্সপ্লেন দ্য ভিডিও অফ হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এপিসোড 1। সো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। এপিসোড 1 এর শুরুতে আমাদের নর্থের উইন্টারফেলের সিন দেখানো হয়। এখানে আমরা লর্ড অফ উইন্টারফেল, ক্রিগেন স্টার্ক এবং জেসারিস ভ্যালেরিয়ানকে দেখতে পাই। সিজন 1 এর লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম রাহনিরা তার বড় ছেলে জেসারিসকে নর্থে পাঠিয়েছিল যাতে সে লর্ড অফ উইন্টারফেল ক্রিগেন স্টার্কের সাপোর্ট আনতে পারে, অ্যান্ড ছোট ছেলে লুসেরিসকে সে পাঠিয়েছিল স্টর্ম এন্ডে, যেখানে তার ডেথ হয়ে যায়। তো ফার্স্ট সিজনে লুসেরিস তো মারা গিয়েছিল, বাট জেসারিস সেফলি পৌঁছে যায় উইন্টারফেলে। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্রিগেন স্টার্কের একটা ভয়েস ওভার চলছিল। ক্রিগেন স্টার্ক বলে স্টার্কের ডিউটি হলো ওয়েস্টেরোসকে বাঁচানো। পুরো ওয়েস্টেরোসের মধ্যে সব থেকে রেসপন্সিবিলিটি বেশি স্টার্কের। ক্রিগেন স্টার্কের কথা অনুযায়ী হাউস স্টার্কের একটা ট্রেডিশন ছিল, তাদের হাউসের একজনকে সব সময় পাঠাতে হবে ওয়ালে। ভয়েস ওভারের সাথে সাথে আমাদের এখানে সেই ট্রেডিশনটাও দেখানো হয়। হাউস স্টার্কের অনেক মেম্বার এখানে একসাথে দাঁড়িয়েছিল, দেন তারা একটা পাউচ থেকে স্টোন বার করতে থাকে। বেসিক্যালি এখানে যে হোয়াইট স্টোন বার করবে সে উইন্টারফেলেই থাকতে পারবে, বাট যে ব্ল্যাক স্টোন বার করবে তাকে নাইটস ওয়াচ জয়েন করতে হবে। সো এখানে একজন ইয়াং মেম্বার অফ স্টার্ক সে ব্ল্যাক স্টোন বার করে, দেন তাকে নাইটস ওয়াচ জয়েন করতে হয়। এরপর আমরা দেখতে পাই ক্রিগেন স্টার্ক এবং জেসারিস ভ্যালেরিয়ানকে। তাদের মধ্যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কনভারসেশন হয়। বেসিক্যালি এখানে জেসারিস ক্রিগেন স্টার্ককে মানানোর চেষ্টা করছিল যাতে সে রাহনিরার সাইডেই থাকে এবং তার আর্মি রাহনিরার হয়ে লড়াই করে। কথায় কথায় জেসারিস বলে অনেক বছর আগে ঠিক এখানেই এগন দ্য কনকরার এবং কিং ইন দ্য নর্থ টরেন স্টার্কের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। ক্রিগেন স্টার্ক জেসারিসকে বলে সেটা যা হওয়ার হয়ে গেছে। সেই সময় টরেন স্টার্ক সেই সমঝোতাটা করতে বাধ্য হয়েছিল কারণ এগনের কাছে ভ্যালেরিয়ান দ্য ব্ল্যাক ড্রেড ছিল। দেন জেসারিস এখানে বলে টরেন স্টার্ক এগনের সামনে বেন্দানি করেছিল সেটা শুধু ড্র্যাগনসের ভয়ে নয়, কারণ টরেন স্টার্ক এগনকে বিশ্বাস করত এগন পুরো ওয়েস্টেরোসকে ইউনাইট করতে পারবে। সেই কারণেই টরেন স্টার্ক এগনকে নিজের রাজা হিসাবে মেনে নিয়েছিল। ক্রিগেন স্টার্ক জেসারিসের এই কথাটার সাথে এগ্রি করে। জেসারিস এখানে ক্রিগেন স্টার্ককে বোঝায় যে এগন দ্য কনকরার ওয়েস্টেরোসকে ইউনাইট নিশ্চয়ই করেছিল, বাট নাও গ্রিনস এবং ব্ল্যাকের ওয়ারের কারণে পুরো ওয়েস্টেরোস এখন ডিভাইড হয়ে গেছে। জেসারিস বলে অনেক বছর আগে ওয়েস্টেরোসের অনেক লর্ডস কিং ভিসেরিসের সামনে তার রাইটফুল ইয়ার রাহনিরার সামনে বেন্ড দ্য নি করেছিল। জেসারিসের কথা অনুযায়ী রাহনিরাই আয়রন থ্রোনের আসল উত্তরাধিকারী, তাই স্টার্ককে তার মা রাহনিরাকেই সাপোর্ট করা উচিত। বাট ক্রিগেন স্টার্ক জেসারিসকে বলে যে তার দায়িত্ব এবং তার হাউসের দায়িত্ব এখন নর্থে বেশি। ক্রিগেন স্টার্কের কথা অনুযায়ী তার ডিউটি এখন ওয়ালে এবং নর্থে বেশি প্রয়োজন কিংস ল্যান্ডিং এর থেকে। ক্রিগেন স্টার্ক বলে কিংস ল্যান্ডিং এ যা কিছু হয় তার থেকেও খারাপ জিনিস এই সময় ওয়ালে হয়, তাই সে তার লোকজনকে এই সময় নর্থেই রাখতে চায়। ক্রিগেন স্টার্ক এখানে জেসারিসকে বলে আই নিড মাই মেন হেয়ার। এরপর জেসারিস একটু অ্যাগ্রেসিভলি ক্রিগেন স্টার্ককে বলে তুমি আর তোমার লোকজন এখানে ওয়েদার এবং জঙ্গলিদের সাথে লড়াই করতে থাকবে, ততক্ষণে ওদিকে হাই টাওয়ার আমার মায়ের আয়রন থ্রোন হাতিয়ে নেবে। জেসারিস এখানে বলে কিছু সময় পরেই একটা বড় ওয়ার হতে চলেছে, অ্যান্ড সেই ওয়ারে স্টার্কের আর্মি তার মা রাহনিরার সাপোর্টেই তার চায়। দেন ক্রিগেন স্টার্ক জেসারিসকে বলে তার পিতা কিং জেহেরিস এবং কুইন অ্যালিসেন্টকে ওয়ালে হোস্ট করেছিল। ওল্ড কিং জেহেরিস অ্যান্ড গুড কুইন অ্যালিসেন্ট তাদের ড্র্যাগনস বার্মিথর এবং সিলভার উইং এ বসে তারা এই ওয়ালে এসেছিল, বাট আনফর্চুনেটলি তাদের ড্র্যাগনস বার্মিথর এবং সিলভার উইং এই ওয়াল ক্রস করতে পারেনি। ক্রিগেন স্টার্ক এখানে আরো বলে ড্র্যাগনসও এই ওয়াল ক্রস করতে পারেনি, ড্র্যাগনসও এই ওয়াল ক্রস করতে মানা করে দিয়েছিল, অ্যান্ড তাদের অ্যানসিস্টার্স এই ম্যাসিভ 700 ফিটের ওয়াল বানিয়েছিল। সো আমাদের অ্যানসিস্টার্সরা কি শুধুমাত্র ওয়াইল্ডলিংস এবং ওয়েদারের কারণেই এই ওয়ালটা বানিয়েছিল? অফকোর্স নট। ক্রিগেন স্টার্কের কথা অনুযায়ী ওয়ালের অপোজিটে স্বয়ং মৃত্যু রয়েছে। অনলি ডেথ এক্সিস্ট করে বিয়ন্ড দ্য ওয়ালে।
এটা শুনে জেসেরিস একদম শকড হয়ে যায়। ক্রিগেন স্টার্ক এই কনভারসেশনের শেষে জেসেরিসকে বলে সে নিজে তার আর্মি নিয়ে রহনীরাকে সাপোর্ট করতে যেতে পারবে না, বাট সে তার পুরনো গ্রেভিয়ার্ডসদেরকে নিশ্চয়ই পাঠাবে। গ্রেভিয়ার্ডস মিন পুরনো যোদ্ধা যাদের বয়স একটু বেশি এবং তাদের চুল দাড়িও সাদা, বাট তারা একদমই খুখার যোদ্ধাদের মতোই ফাইট করে। সো ক্রিগেন স্টার্ক এখানে এদেরকেই পাঠাবে বলছে। সো বেসিক্যালি এখানে জেসেরিস ক্রিগেন স্টার্কের সাপোর্ট পেয়ে যায়, বাট সেই সময় ওয়ালে একটা রেভেন আসে। সেই রেভেনে লুসেরিসের মৃত্যুর নিউজ ছিল, সেই কারণে জেসেরিস একটু স্যাড হয়ে যায়। দেন আমরা পরের সিনে পৌঁছে যাই ড্র্যাগন স্টোনে। এখানে প্রিন্সেস রেহনিজ তার ড্র্যাগনস মেলিসের সাথে এসেছে। এখানে রেহনিজের সাথে ডেমনের দেখা হয়। ডেমন একটু রেগে ছিল। ডেমন বলে রেহনিরা এখন ড্র্যাগন স্টোনে নেই, সে লুসেরিসের লাশ খোঁজার জন্য কোথাও তো একটা চলে গিয়েছে। এইভাবে ডেমন আর হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। অ্যাকচুয়ালি ডেমন হ্যারেন হলে কবজা করতে যেতে চায়। রেহনিরা তার ছেলে লুসেরিসের লাশ খোঁজার জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। সো ডেমনের কথা অনুযায়ী রেহনিরা তার টাইম ওয়েস্ট করছে। ডেমনের মতে রেহনিরার এখন কিংস ল্যান্ডিং এ অ্যাটাক করা উচিত। ডেমন এখানে বলে তার ড্র্যাগন ক্যারেক্সিস এবং রেহনিসের ড্র্যাগন মেলিস যদি একসাথে ফাইট করে ভেগারের সাথে, তাহলে ভেগারকে তারা নিশ্চয়ই হারাতে পারবে। যদি এরকম হয় তাহলে ওয়ার সেখানেই শেষ হয়ে যাবে। বাট রেহনিস এখানে ডেমনকে বলে সে এবং মেলিস এখন খুব ক্লান্ত আছে, কারণ অনেক সময় দিয়ে সে এবং মেলিস গ্যালেটের এরিয়াতে পেট্রোলিং করছিল। সো এই কারণেই রেহনিস এবং মেলিস একটু ক্লান্ত ছিল, তাই সে এখন কোনো ওয়ারে যেতে পারবে না। বাট ডেমন রেহনিসকে হুকুম করে যে তাকে ডেমনের সাথে কিংস ল্যান্ডিং এ আসতে হবে। বাট রেহনিস এখানে ডেমনকে বলে তুমি যদি রাজা হতে তাহলে আমি তোমার এই হুকুমটা নিশ্চয়ই শুনতাম। বেসিক্যালি রেহনিস এখানে বলে সে শুধু কুইন রেহনিরার কমান্ড ফলো করবে, ডেমনের নয়। পরের সিনে আমরা কুইন রেহনিরাকে দেখতে পাই। সে স্টর্মএন্ডের কাছে এসেছে তার ছেলে লুসেরিসকে খুঁজতে। এখানে রেহনিরার ফেস দেখে বোঝাই যাচ্ছিল যে গত 6-7 দিন দিয়ে সে এভাবেই তার ছেলের লাশ খুঁজে বেড়াচ্ছে। কিছু সময় এদিক সেদিক খোঁজার পর ফাইনালি রেহনিরা লুসেরিসের ড্রাগন অ্যারেক্সের কাটা ডানাটা খুঁজে পায় এবং সেখানেই লুসেরিসের আগুনে পোড়া ক্লকটাও সে খুঁজে পায়। দেন রেহনিরা সেখানে একটু ইমোশনাল হয়ে যায় এবং সে কাঁদতে শুরু করে দেয়। এই ইমোশনাল সিনটার পরে আমরা পৌঁছে যাই ড্রিফট মার্কে। এখানে আমরা লর্ড কর্লিস ভ্যালেরিয়ানকে দেখতে পাই অ্যান্ড অলসো এখানে আমরা অ্যালিন অফ হালকেও দেখতে পাই। সো আমাদেরকে এখানে জেনে রাখা উচিত কর্লিস ভ্যালেরিয়ান স্টেপস্টোনের ছোট মোটো কাজের জন্য গিয়েছিল, কিন্তু সেখানে তার সাথে একটু ব্যাটেল হয়ে যায় এবং কর্লিস ভ্যালেরিয়ান জলে পড়ে যায় অ্যান্ড অ্যালিন অফ হাল কর্লিস ভ্যালেরিয়ানকে পানি থেকে বার করে তার জান বাঁচিয়েছিল। অ্যালিন অফ হালের একজন বড় ভাইও আছে যার নাম ছিল অ্যাডাম অফ হাল। এই অ্যালিন অফ হাল অ্যান্ড অ্যাডাম অফ হাল আসলে কে ছিল? অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যালিন এবং অ্যাডাম কর্লিসের ছেলে লেনর ভ্যালেরিয়ানের বাস্টার্ড ছিল, বাট আসলে সেটা নয়। তারা দুজন আসলে কর্লিস ভ্যালেরিয়ানেরই বাস্টার্ড ছিল। দেন আমাদের রেড কিপের সিন দেখানো হয়। এখানে আমরা কিং এগনকে দেখতে পাই। সে তার ছেলে জেহেরিসকে খুঁজতে খুঁজতে হেলেনার রুমে চলে এসেছে। বেসিক্যালি এগন তার ছেলে জেহেরিসকে স্মল কাউন্সিলে নিয়ে যাওয়ার জন্য খুঁজছে, বিকজ অফ জেহেরিস হেয়ার টু দ্য থ্রোন ছিল। এগনের কথা অনুযায়ী তার ছেলে জেহেরিসকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে রাজা হওয়ার, যাতে তার ফিউচারে কোনো রকম প্রবলেম না হয়। তাই এগন জেহেরিসকে খুঁজতে খুঁজতে এখানে হেলেনার রুমে চলে এসেছিল। পরের সিনে ক্রিস্টান কোল এবং কুইন অ্যালিসেন্টকে দেখা যায়। আসলে তারা এখানে যেটা করছিল সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। দেন তাদের কাজ হয়ে যাওয়ার পর তারা স্মল কাউন্সিলে যাওয়ার জন্য চলে যায়। এরপর আমরা একজন র্যাট ক্যাচারকে দেখতে পাই, তার নাম ছিল চিজ। ফাইনালি গ্রিন কাউন্সিলের মিটিং শুরু হয় অ্যান্ড এখানে এগন তার ছেলে জেহেরিসকেও নিয়ে এসেছিল। দেন স্যার অটো হাইটাওয়ার মিটিং এর শুরুতে বলে ভেল এবং নর্থে যে লেটার্স গুলো পাঠানো হয়েছিল সেগুলোর রিপ্লাই এখনো আসেনি। এর রিজনস বেসিক্যালি গ্রিনস কাউন্সিল জানে না, বাট আমাদের মানে ভিউয়ার্সদেরকে সেটা দেখানো হয়েছে। জেসেরিস নর্থ এবং ভেলে তার ড্র্যাগনস নিয়ে গিয়েছিল এবং সে তাদের সাপোর্ট হাসিল করেছিল।
অ্যান্ড এই কারণেই ভেল এবং নর্থ গ্রিন্সদেরকে কোনো রিপ্লাই করেনি। দেন স্যার অটো এখানে বলে স্টর্ম এন্ড নিশ্চয়ই আমাদেরই সাপোর্ট করবে, বিকজ অফ এমন্ডের বিয়ে স্যার বোরোস বারাথিয়ানের মেয়ের সাথে ঠিক করা হয়েছিল। দেন এখানে কুইন অ্যালিসেন্ট বলে সেও রেহনিরাকে কিছু রেভেন পাঠিয়েছিল, যেটাতে সে রেহনিরার কাছে ক্ষমা চেয়েছিল। দেন জ্যাসপার ওয়াইল্ড অ্যালিসেন্টকে বলে আমরা তার ছেলেকে মেরে দিয়েছি, সো রেহনিরা আর কি বা রিপ্লাই দেবে। এইসব ডিসকাশন যখন চালু ছিল সেই সময় সেখানে এমন্ড টার্গেরিয়ান আসে। অ্যালিসেন্ট এমন্ডকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে কি করছো, তুমি তো স্মল কাউন্সিলের মেম্বার না। দেন এগন তার ভাই এমন্ডকে সাপোর্ট করে। সে বলে এমন্ডকে সে স্পেশাল মেম্বার অফ কাউন্সিল বানিয়েছে, কারণ এমন্ড কিংস ল্যান্ডিং এর সব থেকে বেস্ট ওয়ারিয়ার ছিল। দেন এমন্ড এখানে বলে যদি আমাদের ওয়ারে নিজের জায়গা মজবুত করতে হয় তাহলে আমাদের রিভারল্যান্ডের হ্যারেনহাল অবশ্যই দখলে আনতে হবে। দেন কিং এগন এখানে বলে রিভারল্যান্ডের লর্ডসদেরকে আমাদের সামনে বেন্দানি করতেই হবে, যদি তারা সেটা না করে তাহলে এমন্ড ভেগারের সাথে এবং সে নিজেই সানফায়ারের সাথে রিভারল্যান্ডে যাবে এবং সেখানে সবকিছু জ্বালিয়ে দেবে। কিং এগন একটু ওভার কনফিডেন্ট হয়ে যায়। এগন বলে সে এবং এমন ডাইরেক্ট গলটে যাবে এবং সেখানে সমস্ত ব্লকেট সে জ্বালিয়ে দেবে। অ্যালিসেন্ট এখানে এগনকে একটু শান্ত করে। দেন অ্যালিসেন্ট বলে এরকম ভাবে ড্র্যাগনস নিয়ে যেখানে সেখানে অ্যাটাক করা ঠিক হবে না, কারণ রেহনিরার কাছেও ড্র্যাগনস রয়েছে। দেন এগন তাকে বলে রেহনিরার কাছে ড্র্যাগনস রয়েছে তো কি হয়েছে, আমাদের কাছে তার থেকে বড় ড্র্যাগনস রয়েছে। এটা শোনার পর অ্যালিসেন্ট ক্রিস্টান কোলের দিকে তাকায়। দেন ক্রিস্টান কোল এখানে এগনকে বোঝায় যে তার সেফটি গ্রিনসের জন্য কতটা ইম্পর্টেন্ট। দেন এইসব বাওয়ালবাজি এবং আলতু ফালতু ডিসকাশনের পর এই কাউন্সিল মিটিং ফাইনালি শেষ হয়ে যায়। দেন অ্যালিসেন্টের সাথে ল্যারিস স্ট্রমের দেখা হয়। ল্যারিস এখানে অ্যালিসেন্টকে বলে এখন রেড কিপে যত কর্মচারী আছে সবাই গ্রিনসের সাপোর্টার্স, এরকম কেউ নেই যে ব্ল্যাক কুইনকে সাপোর্ট করবে, কারণ ল্যারিস তাদের সবাইকে মেরে দিয়েছে। দেন পরের সিনে কিং এগন দ্য সেকেন্ড তার দরবারে আসে কিংস ল্যান্ডিং এর জনতাদের প্রবলেম শোনার জন্য। দেন এগন এখানে ধীরে ধীরে সবার প্রবলেম সলভ করতে থাকে। দেন এখানে একজন ব্যক্তি কিং এগনকে তার প্রবলেম বলার জন্য এগিয়ে আসে। তার নাম ছিল হিউ। হিউ আসলে পেশায় একজন লোহার ছিল, তাই হিউকে অনেকে হিউ দ্য হ্যামার বলেও ডাকতো। হিউ দ্য হ্যামারের কথা অনুযায়ী একটা স্করপিয়ন বানাতে তাদের অনেক বেশি সময় লাগে, কম করে 3 থেকে 4 উইক সময় লাগে তাদের একটা স্করপিয়ন বানাতে। অ্যান্ড এই সময়টাতে তাদের ফ্যামিলি অনেক বেশি স্ট্রাগল করে, কারণ আয়রন থ্রোন টাইম মতো তাদের টাকা দেয় না। সো হিউ দ্য হ্যামার এখানে এগন দ্য সেকেন্ডের সামনে ডিমান্ড করে যে তাদের অ্যাডভান্স টাকা দেওয়া হলে ভালো হয়, যাতে তাদের ফ্যামিলিকে আর স্ট্রাগল করতে না হয়। দেন এই ডিমান্ডটা অ্যাকচুয়ালি কিং এগন একসেপ্ট করে নেয় এবং সে হুকুম দেয় যে তাদের অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার জন্য। দেন আমরা পরের সিনে ড্র্যাগন স্টোনে পৌঁছে যাই। সেখানে ভ্যালেরিয়ান ফ্লিট একটা শিপকে সিজ করে যার মধ্যে মিসারিয়া ছিল। দেন মিসারিয়াকে ডেমনের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে ডেমন মিসারিয়ার ওপরে ভীষণ রেগে যায়, কারণ মিসারিয়াই স্যার অটোকে এগনের অ্যাড্রেস দিয়েছিল সিজন 1 এর এপিসোড 9-এ। সো মিসারিয়া চাইলে সে এগনকে মেরে দিতে পারতো, বাট সে সেটা করেনি, তাই ডেমন একটু রেগে যায়। দেন মিসারিয়া এখানে ডেমনকে বোঝায়। মিসারিয়া বলে আমি কারোর লয়াল নয়, আমি খুব গরিব, তাই আমার কাছে টাকাটাই বেশি ম্যাটার করে। আমি যা কিছু করেছি শুধুমাত্র টাকার জন্যই করেছি, আমি গ্রিনস অথবা ব্ল্যাক কাউকেই সাপোর্ট করি না। এরপর ডেমন সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় এবং সে স্যার এরিক কারগাইলকে হুকুম দেয় মিসারিয়াকে কালকর্তৃতে বন্ধ করে রাখার জন্য। এটা শোনার পর স্যার এরিক ডেমনকে বলে এই মেয়েটা মানে মিসারিয়া হাই টাওয়ারের লয়াল নয়, সে তো শুধু কিছু টাকা কামানোর জন্য ইনফরমেশন বেচার কাজ করে। এটা শোনার পর ডেমন স্যার এরিকের ওপর রেগে যায়। ডেমন এরিককে বলে তোমার কাছে সুযোগ ছিল এগনকে মারার, তখনই তোমার এগনকে মেরে ফেলা উচিত ছিল। দেন স্যার এরিক এখানে খুব ইমোশনাল একটা স্পিচ দেয়। স্যার এরিক এখানে বলে সে এবং তার ভাই মাত্র 18 বছর বয়সে কিংস গার্ডের কসম খেয়েছিল। সে রয়্যাল ফ্যামিলিকে অল টাইম ডিফেন্ড করবে এরকম কসম সে খেয়েছিল, তাই সে তার কসম ভেঙে রয়্যাল ফ্যামিলির লোককেই কিভাবে মারবে। এরিকের কথা অনুযায়ী এখন রয়্যাল ফ্যামিলির মধ্যে ওয়ার শুরু হয়ে গেছে, আর সে কসম খেয়েছিল রয়্যাল ফ্যামিলিকে বাঁচানোর।
তাই সে এখন কিভাবে ডিসাইড করবে যে কোন রয়্যাল ফ্যামিলিকে তার বাঁচানো উচিত। এটা শোনার পর ইভেন ডেমনও একটু অবাক হয়ে যায়। দেন সেই সময় এন্ট্রি হয় রেহনিরার ড্র্যাগনস্টোনে। পরের সিনে আমাদেরকে টিম ব্ল্যাকের কাউন্সিল মিটিং দেখানো হয়। রেহনিরা এই মিটিং এ আসতেই ডাইরেক্ট বলে যা কিছু করেই হোক না কেন তার শুধু এমন্ডকে চাই। দেন রেহনিরা সেখান থেকে চলে যায়। এরপর আমরা ডেমনকে দেখতে পাই। ডেমন তার ওয়াইফ রেহনিরাকে খুশি করার জন্য এমন্ডকে সে নিশ্চয়ই মারবে এরকম সে ভাবছিল। সো এখন এমন্ডকে রেড কিপে ঢুকে মারতে হলে সেখানে কিভাবে ঢুকতে হবে এই ইনফরমেশনটা শুধুমাত্র মিসারিয়ার কাছেই হতে পারে। সেই জন্য মিসারিয়ার সাথে ডিল করার জন্য ডেমন তার কাছে যায়। ডেমন এখানে মিসারিয়াকে বলে তুমি যদি রেড কিপে ঢোকার ইনফরমেশনটা আমাকে দাও তাহলে এর বদলে আমি তোমাকে ছেড়ে দেবো। এখানে ডেমন এবং মিসারিয়ার মধ্যে যে কনভারসেশনটা হয় সেটা একটু অফ স্ক্রিন হয়, তাই এখানে বেশি কিছু বোঝা যায় না। বাট এতটুকু বুঝে নিতে হবে যে মিসারিয়া এখানে ডেমনকে কিছু ইনফরমেশন দেয়, এর বদলে ডেমন মিসারিয়াকে ছেড়ে দেয়। দেন ফাইনালি জেসেরিস ড্র্যাগনস্টোনে ফিরে আসে এবং এখানে জেসেরিস এবং তার মা রেহনিরার মধ্যে ইমোশনাল রিইউনিয়ন হয়। জেসেরিস এখানে তার মা রেহনিরাকে বলে ভেলের লেডি জেন এরিন আমাদেরকে সাপোর্ট করার জন্য প্রমিস করেছে। সো এখন নাইটস অফ দ্য ভেল টিম ব্ল্যাককে সাপোর্টে চলে এসেছে। বাট লেডি জেন এরিনের একটা কন্ডিশন রয়েছে, অ্যাজ আ সেফটির জন্য ভেলে একটা ড্র্যাগনস পাঠাতে হবে। দেন জেসেরিস আরো বলে যে উইন্টারফেলের লর্ড ক্রিগেন স্টার্ক 2000 স্ট্রং মেন অ্যাট আর্মস পাঠানোর প্রমিস করেছে। লুসেরিসের মৃত্যুর পর তারা দুজন ফার্স্ট টাইম একসাথে হয়েছিল। তাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল লুসেরিসের মৃত্যুর পর। তাই এখানে জেসেরিস এবং রেহনিরা একটু ইমোশনাল হয়ে যায়। দেন আমরা দেখতে পাই লুসেরিসের ফিউনারাল। লুসেরিসের যা কিছু বাঁচাকুচা কাপড় ছিল এবং ড্র্যাগন অ্যারেক্সের কাটা ডানাটাকে জ্বালিয়ে এখানে লুসেরিসের ফিউনারাল মানানো হয়। দেন আমরা ডেমনকে দেখতে পাই। মিসারিয়া ডেমনকে সিক্রেট রাস্তার ব্যাপারে বলেছিল, সেই রাস্তা দিয়েই ডেমন কিংস ল্যান্ডিং এ ঢোকে এবং এখানে ডেমন ব্লাড নামের একজন ব্যক্তির সাথে দেখা করে। ব্লাড অ্যাকচুয়ালি গোল্ড ক্লক ছিল যারা কিংস ল্যান্ডিং এ পাহারা দেয়। ব্লাড এখানে ডেমনকে দেখে খুশি হয়ে যায়। সে ডেমনকে কমান্ডার বলে ডাকে। ইফ ইউ রিমেম্বার গাইস, ফার্স্ট সিজনে ডেমন লর্ড অফ কমান্ডার অফ দ্য সিটি ওয়াচ ছিল। সো এখনো অনেক এরকম গোল্ড ক্লক ছিল যারা ডেমনের হয়ে লয়াল ছিল। সো ব্লাড সেই সোলজার্সদের মধ্যেই একজন ছিল যারা ডেমনকে এখনো মানে। দেন এই ব্লাডকে নিয়ে ডেমন চলে যায় র্যাট ক্যাচার চিজের কাছে। বেসিক্যালি ডেমন এখানে ব্লাড এবং চিজকে হায়ার করে এমন টার্গেরিয়ানকে মারার জন্য। দেন চিজ ডেমনকে একটা কথা জিজ্ঞাসা করে। সে বলে আমি ব্লাডকে রেড কিপে তো নিয়ে চলে যাব, বাট যদি আমরা এমনকে খুঁজে না পাই তাহলে কি হবে? এর আনসারে ডেমন আসলে কি বলেছিল সেটা দেখানো হয় না, বাট অ্যাজ আ অডিয়েন্স আমাদের বুঝে নিতে হবে ডেমন সেখানে বলে যদি এমন্ডকে খুঁজে না পাও তাহলে এগনের ছেলেকে মেরে ফেলবে বিকজ অফ সান ফর আ সান। এরপর আমরা এই এপিসোডের লাস্ট সিনে পৌঁছে যাই। এখানে ব্লাড এবং চিজ একদম সহজেই রেড কিপে ঢুকে যায়, কারণ চিজ রেড কিপের সমস্ত সিক্রেট রাস্তা চিনত। তাই সে ব্লাডকে নিয়ে একদম সহজেই রেড কিপে ঢুকে যায়। চিজ এতটাই ভালোভাবে রাস্তা চিনত যে সে পুরো ডাইরেক্ট আয়রন থ্রোনের কাছে পৌঁছে যায়। সেখানে কিং এগন তার ফ্রেন্ডসদের সাথে ফুর্তি আমোদ করছিল। এরপর লিটারেলি ব্লাড অ্যান্ড চিজ তাদের সামনে দিয়ে চলে যায়। দেন ব্লাড অ্যান্ড চিজ সোজা এমন্ডের রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে এমন্ড ছিল না। এরপর তারা অন্য রুমগুলোতে একটু খোঁজাখুঁজি শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে তারা হেলেনার রুমে পৌঁছে যায়। সেখানে হেলেনার দুজন সন্তান প্রিন্স জেহেরিস এবং প্রিন্সেস জেহেরাও ছিল। এখানে ব্লাড অ্যান্ড চিজ হেলেনাকে জিজ্ঞাসা করে যে এদের মধ্যে জেহেরিস কে। হেলেনা ব্লাডকে তার গলার চেনটা অফার করে, কিন্তু এর রিপ্লাই ব্লাড বলে এটা শুধু তো একটা চেন, আমরা তো এখানে এসেছি বিকজ অফ সান ফর আ সান। ব্লাড বলে আমাদের জেহেরিসকেই চাই। দেন হেলেনা দেখিয়ে দেয় জেহেরিসকে, বাট ব্লাড হেলেনার কথা বিশ্বাস করে না। কিন্তু চিজের সাম রিজন মনে হয় যে হেলেনা সত্যি বলছে। এরপর তারা ডিসাইড করে যে তারা জেহেরিসকে মেরে দেবে, অ্যান্ড অ্যাজ পার প্ল্যান তারা জেহেরিসকে মেরে দেয়।
এবং হেলেনা প্রিন্সেস জাহিরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেন পালিয়ে গিয়ে হেলেনা সিধা অ্যালিসেন্টের রুমে আসে, কিন্তু সেখানে অ্যালিসেন্ট এবং ক্রিস্টান কোলের আলাদাই পালাং তোর সিন চালু ছিল। অ্যান্ড দেন হেলেনা সেখানে নিচে বসে পড়ে এবং সে বলে তারা জেহরিসকে মেরে দিয়েছে। এটা শুনে অ্যালিসেন্ট একটু শকড হয়ে যায়। অ্যান্ড হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।